সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের পক্ষ থেকে মাইলস্টোন কলেজে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সবুজ, সিনিয়র প্রভাষক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, মাইলস্টোন কলেজ। ফিনান্স অ্যান্ড ব্যাংকিং তোমাদের জন্য নতুন কোনো বিষয় নয়। তোমরা ইতিপূর্বে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং সাবজেক্টটা পড়েছো, অর্থাৎ যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো তারা তোমরা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং সাবজেক্টটি নবম দশম শ্রেণীতে পড়েছো। তোমরা নবম দশম শ্রেণীতে যা পড়েছো এখানে তাই আছে, শুধুমাত্র নতুন দু একটা চ্যাপ্টার এখানে ইনক্লুড হয়েছে। তোমরা নবম দশম শ্রেণীতে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর ফিনান্স অংশ যেটা পড়েছো সেটা এখানে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং প্রথম পত্র, আর ব্যাংকিং অংশ যেটা পড়েছো সেটা এখানে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং দ্বিতীয় পত্র। প্রথম পত্রের মধ্যে তোমরা এখানে দুটো নতুন চ্যাপ্টার পাবে, একটা হলো আর্থিক বাজারের আইনগত দিক, আর একটা হলো দীর্ঘমেয়াদী অর্থায়ন। দীর্ঘমেয়াদী অর্থায়নের একটা অংশ তোমরা নবম দশম শ্রেণীতে করে এসেছো। আর ব্যাংকিং এর ক্ষেত্রে তোমরা ব্যাংকিং যা পড়েছো এখানে হুবহু তাই আছে, শুধুমাত্র বীমার অংশটা এখানে তোমাদের জন্য নতুন করে ইনক্লুড হয়েছে। সো আশা করি তোমরা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং খুব ভালোভাবে পড়তে পারবে এবং বুঝতে পারবে। আর যারা সায়েন্স ও মানবিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো তাদেরও ভয় পাওয়ার কিছু নেই, কেননা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়টা একেবারেই সহজ একটা বিষয়। তোমরা ক্লাসের সাথে সাথে থাকলে এবং আমাদের সাথে থাকলে যারা কমার্স ব্যাকগ্রাউন্ড আছে তাদের চেয়েও তোমরা অনেক বেশি ভালো করতে পারবে, কেননা তোমাদের এই বিষয়টা জানার আগ্রহ রয়েছে, যে কারণে তোমরা এই বিষয়টাতে ভালো করতে পারবে। আর আমরা তো তোমাদের জন্য সবসময় প্রস্তুত আছি, তোমাদের সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত থাকবো। সবসময় তোমরা আমাদেরকে তোমাদের সাথে পাবে। সো আজকে আর কথা নয়, চলো আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই। আজকে আমরা আলোচনা করব আমাদের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং প্রথম পত্রের প্রথম অধ্যায়, অর্থায়নের সূচনা। এই অধ্যায়টা আমরা আলোচনা করব কেননা এই অধ্যায়ের মধ্য দিয়ে আমরা আমাদের অর্থায়ন বিষয়টা শুরু করব, এবং এই অধ্যায়ে অর্থায়নের সূচনা থেকে শুরু করে অর্থায়নের সকল প্রক্রিয়া যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আমি চেষ্টা করব এই অধ্যায়ের উপর আমি 5 থেকে 6টি ক্লাস নেওয়ার জন্য, কেননা আমরা যদি অল্প অল্প করে শিখি তাহলে আমরা ভালোভাবে শিখতে পারবো। এবং প্রতিদিন ক্লাস শেষে তোমাদেরকে আমি অবশ্যই একটা কাজ দেব, যে কাজটা অবশ্যই তোমরা করে তোমাদের যে সাবজেক্ট টিচার থাকবে সেই সাবজেক্ট টিচারের হোয়াটসঅ্যাপে জমা দেবে। আর যদি তোমাদের কোনো প্রবলেম সমাধান করতে গিয়ে কোনো সমস্যা হয়, অর্থাৎ কোনো অঙ্ক করতে গিয়ে অথবা কোনো টপিক বুঝতে গিয়ে কোনো সমস্যা হয়, তাহলে প্রত্যেকটা লেকচারে আমার যোগাযোগের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে, আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমাদের জন্য অলওয়েজ প্রস্তুত আছি তোমাদেরকে সহযোগিতা করার জন্য। সো যাওয়া যাক আজকের ক্লাসে, অর্থায়নের সূচনা। অর্থ থেকে অর্থায়ন। স্ক্রিনে আমরা অর্থ দেখতে পাচ্ছি। বলা হয় মানুষের দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের জীবন অর্থায়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ একজন মানুষ তার জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি অর্থায়নের সাথে জড়িত থেকে তার জীবনকে অতিবাহিত করে। এ কারণেই প্রত্যেকটা মানুষের জীবনে অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অর্থায়ন সঠিক ব্যবহার যদি মানুষ করতে পারে তাহলে একজন মানুষ তার সারাটা জীবনকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারে। আর যদি আমরা আমাদের উপার্জিত অর্থের সঠিক ব্যবহার না জানি তাহলে আমরা আমাদের উপার্জিত অর্থ থেকে কাঙ্ক্ষিত ফলাফল কখনোই পাব না। সো আগামী দিনগুলোতে আমরা আমাদের এই ফিনান্স অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারের মাধ্যমে জানব অর্থ কিভাবে উপার্জন করতে হয়, কিভাবে সঞ্চয় করতে হয় এবং কিভাবে বিনিয়োগ করতে হয়। কারণ সঠিক সময়ে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার মধ্য দিয়ে একজন ব্যক্তি, সমাজ, রাষ্ট্র তথা ব্যবসায়ের উন্নতি অর্জন করতে পারে। এই অর্থায়ন বিষয়টার মাধ্যমে আমরা আগামী দিনগুলোতে কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে সেটা শিখব এবং সেটা জানব। আশা করি এই চ্যাপ্টার বা এই বিষয়টা পড়ে তোমরা তোমাদের ব্যক্তিগত জীবনে এবং কর্মজীবনে সিদ্ধান্ত নিতে পারবে, যে সিদ্ধান্তগুলো হবে নির্ভুল এবং সঠিক। তাহলে যাওয়া যাক। প্রথমে আমরা জানব অর্থায়ন কাকে বলে। অর্থায়ন কাকে বলে? প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ নিরূপণ
উৎস শনাক্তকরণ, উপযুক্ত উৎস থেকে তা সংগ্রহের মাধ্যমে যথাযথভাবে ব্যবহার করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন নিশ্চিত করাকে অর্থায়ন বলে। তুমি একটি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করবে, এই জন্য প্রথমে তোমাকে নিরূপণ করতে হবে তোমার ব্যবসায়ের জন্য কী পরিমাণ মূলধনের প্রয়োজন। তারপরে তোমাকে নির্ধারণ করতে হবে যে এই প্রয়োজনীয় মূলধন তুমি কোন কোন ক্ষেত্র থেকে সংগ্রহ করতে পারো। এই উৎসগুলোর মধ্য থেকে যে উৎসটা তোমার জন্য কমফোর্টেবল সেই উৎস থেকে তুমি মূলধন সংগ্রহ করবে এবং সেই মূলধনটা যথাযথভাবে ব্যবহার করে তুমি তোমার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনকে নিশ্চিত করবে। এটাকে বলা হবে অর্থায়ন। আমাদের সমাজে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এবং তাদের প্রয়োজনও ভিন্ন ভিন্ন। তো এই বিভিন্ন ধরনের মানুষের প্রয়োজনের বিষয়টি বিবেচনা করে বিভিন্ন ধরনের অর্থায়নের আবির্ভাব ঘটেছে বা বিভিন্ন ধরনের অর্থায়নের সৃষ্টি হয়েছে। অর্থায়নকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ অর্থায়নকে 5 ভাগে ভাগ করা যায়। 1 পারিবারিক অর্থায়ন, 2 সরকারি অর্থায়ন, 3 অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন, 4 ব্যবসায় অর্থায়ন এবং 5 আন্তর্জাতিক অর্থায়ন। চিত্রটি খেয়াল করো, একটি পরিবারকে আমরা ছবিতে দেখতে পাচ্ছি। তাহলে পারিবারিক অর্থায়ন কাকে বলে? পরিবারের আয়গুলো সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন কল্যাণ সাধন করাকে পারিবারিক অর্থায়ন বলে। অর্থাৎ একটা পরিবারের যে আয়গুলো হবে সেটা কম হতে পারে, বেশি হতে পারে। এই আয়গুলোকে কিভাবে ব্যবহার করলে তুমি তোমার পরিবারের যে সদস্য আছে এই সদস্যদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে পারো অথবা সর্বোচ্চ উপকার সাধন করতে পারো, তাকেই পারিবারিক অর্থায়ন বলা হবে। এখন আমরা দেখব পারিবারিক অর্থায়ন কিভাবে সংগৃহীত হয়। একটি পরিবারের আয়ের প্রধান উৎসগুলো হলো চাকুরির বেতন, সম্মানী, ব্যবসা থেকে আয়, কৃষি থেকে আয়, অনুদান ইত্যাদি। পরিবারের ব্যয়গুলো হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন ইত্যাদি। অর্থাৎ পরিবার এই সকল ক্ষেত্রগুলো থেকে আয় করে এবং এই সকল ক্ষেত্রগুলো থেকে ব্যয় করে। কোনো পরিবারের আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ কম হলে পারিবারিক সঞ্চয়ের সৃষ্টি হয়। পরিবার কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করলে সঞ্চয় থেকে ব্যয় করে, প্রয়োজনে আত্মীয়স্বজন বা ব্যাংক থেকে ঋণ নিয়েও স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয়। তো এই ছিল পারিবারিক অর্থায়ন। তুমি যদি তোমার পরিবারের দিকে লক্ষ্য করো যে তোমার বাবার আয়ের তুলনায় যদি ব্যয়ের পরিমাণ কম হয় তাহলেই কিন্তু তোমরা পারিবারিকভাবে সঞ্চয় করতে পারো। আর এই সঞ্চয়টা তোমার বাবা কি কাজে ব্যয় করে? সাধারণত তোমরা যখন কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করো বা স্থায়ী সম্পত্তি অর্জন করো সেক্ষেত্রে এই সঞ্চয়টা ব্যবহার করা হয়। আমরা অনেক সময় দেখি যে আমাদের স্থায়ী সম্পত্তি ক্রয় করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় সেই পরিমাণ অর্থ আমাদের সঞ্চয়ের মধ্যে থাকে না। অর্থাৎ আমার সঞ্চয়ের তুলনায় স্থায়ী সম্পত্তির মূল্যের পরিমাণ বেশি হয়। সেক্ষেত্রে আমরা দেখি যে আমাদের পরিবার বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নেয়, অনেক সময় ব্যাংক থেকেও ঋণ নিয়ে ওই স্থায়ী সম্পত্তিটা ক্রয় করে। আমরা স্ক্রিনে জাতীয় সংসদ ভবন দেখতে পাচ্ছি। দেশের সরকার পরিচালনা করা হয় এই সংসদ ভবন থেকেই। তাহলে আমরা এখন দেখব সংসদ ভবন থেকে সরকারি অর্থায়নকে কিভাবে পরিচালনা করা হয়, অর্থাৎ সরকারি অর্থায়ন কাকে বলে। সরকারের ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে তা কোন কোন খাত থেকে কিভাবে সংগ্রহ করা হবে তার পরিকল্পনাকে সরকারি অর্থায়ন বলে। আমরা জানি যে প্রতি বছরের জুন মাসে সরকার একটা বাজেট দেয়। আসলে এই বাজেটই হলো সরকারি অর্থায়ন। অর্থাৎ এই বাজেটের মাধ্যমে সরকার আগামী 1 বছরে দেশের কোন কোন খাতে কি পরিমাণ অর্থ ব্যয় করবে তার পরিমাণ নির্ধারণ করে এবং সেই ব্যয়টা সরকার কোন খাত থেকে কিভাবে সংগ্রহ করবে সেটা পরিকল্পনা করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি অর্থায়নে প্রথমেই ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হয়, তারপরে আয়ের পরিমাণটা নির্ধারণ করা হয়। সরকারের আয়ের প্রধান খাতগুলো হলো কর, বিভিন্ন ধরনের ট্যাক্স ও ভ্যাট। সরকার অবকাঠামো নির্মাণ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা নির্মাণের খাতে
প্রচুর অর্থ ব্যয় করে। এই কারণে সরকারের আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ বেশি হতে পারে। যদি আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ বেশি হয় তবে তা ঘাটতি বাজেটের মাধ্যমে পূরণ করা হয়। তোমরা ইতিমধ্যে বিভিন্ন সময়ে ঘাটতি বাজেটের নাম শুনেছ। আসলে ঘাটতি বাজেটটা কি এটা হয়তো তোমরা বুঝতে পারো নাই। এখন তোমরা একটু বিষয়টা ভালোভাবে বুঝে নাও। একটি দেশের সরকার প্রতি বছর যে বাজেট দেয় সেই বাজেটে সরকার প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে। আমরা ধরে নিলাম যে বাংলাদেশ সরকার 2020-21 অর্থ বছরে 5 লক্ষ কোটি টাকা ব্যয় করবে একটা পরিকল্পনা করেছে। এখন এই ব্যয়টা করবে সরকার তার আয় থেকে। দেখা গেল যে সরকার কর, ট্যাক্স, বিভিন্ন ধরনের ভ্যাট এবং ঋণ ও অন্যান্য খাত থেকে সর্বমোট 4,50,000 কোটি টাকা সরকার আয় করতে পারবে। তাহলে তার ব্যয় হবে 5 লক্ষ কোটি টাকা, আয় হলো 4,50,000 কোটি টাকা। অর্থাৎ সরকারের এখনও 50,000 কোটি টাকা শর্ট রয়েছে। এটাকে বলা হবে ঘাটতি বাজেট। তো এই ঘাটতি বাজেটের মাধ্যমে পরবর্তীতে এই ব্যয়টা পূরণ করা হয়। সরকার তার প্রয়োজনে দেশের অভ্যন্তর ও বিদেশের বিভিন্ন সংস্থা যেমন এডিবি, আইডিবি, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকার কাছ থেকে ঋণ নিয়েও প্রকল্প বাস্তবায়ন করতে পারে। অর্থাৎ সরকার যখন দেশের অভ্যন্তরে কোনো খাতে কোনো বড় ধরনের ব্যয় করে, এই ব্যয়টা যদি সরকারের নিজস্ব তহবিল থেকে অর্থ সংস্থান করতে না পারে, সেক্ষেত্রে তোমার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রয়েছে, এই সংস্থার কাছ থেকে ঋণ নিয়েও প্রকল্প বাস্তবায়ন করে। যেমন বাংলাদেশ সরকার এখন তোমার পদ্মা সেতু বাস্তবায়ন করছে চীনের কাছ থেকে ঋণ নিয়ে। তারপরে সরকার মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন করতেছে জাইকার কাছ থেকে ঋণ নিয়ে। এরকম বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে সরকার প্রকল্প বাস্তবায়ন করে। আবার অনেক সময় সরকার দেশের অভ্যন্তরে বড় কোনো প্রকল্প বাস্তবায়ন করার জন্য যদি প্রয়োজনীয় অর্থ সংস্থান করতে না পারে এবং বিদেশ থেকে ঋণও না পায়, সেক্ষেত্রে সরকার দেশের অভ্যন্তরে সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানার মাধ্যমেও প্রকল্প বাস্তবায়ন করতে পারে, যেটাকে আমরা PPP বলি। আমাদের ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভার এই PPPর মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। আশা করি তোমরা সরকারি অর্থায়নটা ভালোভাবে বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমরা আলোচনা করব আন্তর্জাতিক অর্থায়ন নিয়ে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের মধ্যে ফ্রেন্ডশিপের একটি চিত্র স্ক্রিনে দেখা যাচ্ছে। তাহলে আন্তর্জাতিক অর্থায়ন কাকে বলে? উত্তর: আমদানি রপ্তানি বাণিজ্যের ফলে সৃষ্ট বৈদেশিক বাণিজ্যের লেনদেন সমূহ নিষ্পত্তি করার প্রক্রিয়াকে আন্তর্জাতিক অর্থায়ন বলে। আমরা জানি যে পৃথিবীর প্রত্যেকটি দেশই একে অপরের উপর নির্ভরশীল। অর্থাৎ পৃথিবীর কোনো দেশই তার প্রয়োজনীয় সকল পণ্য সামগ্রী উৎপাদন করতে পারে না। কোনো না কোনো পণ্যের জন্য সে অন্য দেশের উপরে নির্ভরশীল। এই নির্ভরশীলতা থেকেই আমদানি রপ্তানি বাণিজ্যের সৃষ্টি হয়। এই যে আন্তর্জাতিক বাণিজ্যের সৃষ্টি হবে, এই আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেনগুলো নিষ্পত্তি করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলি আন্তর্জাতিক অর্থায়ন। এরপরে ব্যাখ্যায় আমরা বলবো যে একটি দেশ তার প্রয়োজনীয় পণ্য দ্রব্য বিদেশ থেকে আমদানি করে এবং উদ্বৃত্ত পণ্য বিদেশে রপ্তানি করে। তো তুমি যদি বাস্তবতার দিকে তাকাও যে আমাদের দেশে আমরা আমাদের অনেক প্রয়োজনীয় পণ্যদ্রব্য বিদেশ থেকে আমদানি করি, আবার আমাদের এমন অনেক পণ্য উদ্বৃত্ত রয়েছে যে পণ্যগুলো আমরা বিদেশে রপ্তানি করি। এর ফলে অনেক বৈদেশিক লেনদেনের সৃষ্টি হয়। এই লেনদেনগুলো আন্তর্জাতিক অর্থায়নের মাধ্যমে আমরা নিষ্পত্তি করি। একটি দেশের আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ বেশি হলে বাণিজ্য উদ্বৃত্তর সৃষ্টি হয়। আবার আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ কম হলে বাণিজ্য ঘাটতি দেখা যায়। অবজেক্টিভের জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে কখন বাণিজ্য উদ্বৃত্তির সৃষ্টি হয়, কখন বাণিজ্য ঘাটতি দেখা দেয়। আমরা বলবো যে একটা দেশের যখন আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ বেশি হবে তখন বাণিজ্য উদ্বৃত্ত থাকবে। আবার যদি আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ কম হয় তাহলে বাণিজ্য ঘাটতি দেখা দিবে। বাংলাদেশের রপ্তানির তুলনায় আমদানির পরিমাণ বেশি, তাই সবসময় বাণিজ্য ঘাটতি থাকে। আর এই বাণিজ্য ঘাটতি আমরা রেমিটেন্স দ্বারা পূরণ করে থাকি। সো এখন যদি প্রশ্ন করা হয় রেমিটেন্স কাকে বলে, আমি উত্তরটা বলে দিচ্ছি, তোমরা টুকে নিতে পারো। রেমিটেন্স হলো
যে বিদেশে কর্মরত শ্রমিক কর্মীরা দেশের অভ্যন্তরে যে বৈদেশিক মুদ্রা প্রেরণ করে তাকে এক কথায় রেমিটেন্স বলে। আমি আবার রিপিট করছি, বিদেশে কর্মরত শ্রমিক কর্মীরা দেশের অভ্যন্তরে যে বৈদেশিক মুদ্রা প্রেরণ করে তাকে এক কথায় রেমিটেন্স বলা হয়। এখন আমরা দেখব একটি মসজিদের চিত্র। অর্থাৎ মসজিদ বলতে আমরা সমাজকে বুঝি। তো এখন আমরা আলোচনা করব সামাজিক অর্থায়ন নিয়ে। তাহলে সামাজিক অর্থায়ন কাকে বলে বা অব্যবসায় অর্থায়ন কাকে বলে? অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎসসমূহ চিহ্নিতকরণ, তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের সমষ্টিকে অব্যবসায় অর্থায়ন বলে। আমাদের সমাজে অব্যবসায়ী প্রতিষ্ঠানের সংখ্যা অনেক এবং এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের গুরুত্ব অনেক। সো আমরা দেখব এই অব্যবসায়ী প্রতিষ্ঠান কিভাবে কাজ করে। অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো মানব কল্যাণ বা জনকল্যাণ। এই ধরনের প্রতিষ্ঠান অনুদান, সদস্যদের চাঁদার মাধ্যমে তহবিল সংগ্রহ করে, অবকাঠামো নির্মাণ, ছাত্রছাত্রীদের ভরণ পোষণ, কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং রক্ষণাবেক্ষণে তারা অর্থ ব্যয় করে। শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে অব্যবসায় প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ক্লাব অব্যবসায় প্রতিষ্ঠানের উদাহরণ। এখন আমরা যদি একটু ভালোভাবে তাকাই, আমাদের আশেপাশে প্রচুর অব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য কিন্তু মুনাফা অর্জন নয়। যেমন আমরা মসজিদে নামাজ পড়তে যাই, মন্দিরে পুজো দিতে যাই, গির্জা এবং প্যাগোডায় আমরা প্রার্থনার জন্য যাই। তাহলে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের জন্য কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। এছাড়া আমরা যদি দেখি যে আমাদের চারপাশে অনেক স্কুল, কলেজ রয়েছে, তারপর তোমার দাতব্য প্রতিষ্ঠান যেমন এতিমখানা রয়েছে, হাসপাতাল রয়েছে, আরও অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো মূলত সমাজকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য এবং সমাজের উন্নয়নের জন্য গঠন করা হয়েছে। যদি এই সমস্ত প্রতিষ্ঠানগুলো না থাকে তাহলে আমরা কিন্তু আমাদের সমাজটা সুশৃঙ্খলভাবে পাবো না। এখানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এখন আমরা স্ক্রিনে একটি গার্মেন্টস কারখানার ছবি দেখতে পাচ্ছি। অর্থাৎ গার্মেন্টস কারখানা বলতে এখানে ব্যবসা প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে। তাহলে আমরা দেখব ব্যবসায় অর্থায়ন কি বা ব্যবসা অর্থায়ন কাকে বলে। ব্যবসার জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ নিরূপণ, উৎস শনাক্তকরণ, উপযুক্ত উৎস থেকে তা সংগ্রহের মাধ্যমে যথাযথভাবে ব্যবহার করে ব্যবসায়ের বা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন নিশ্চিত করাকে ব্যবসা অর্থায়ন বলে। অর্থাৎ তোমাকে যখন ব্যবসা অর্থায়ন কাকে বলে এই প্রশ্নটি করা হবে, তখন তুমি ব্যবসা অর্থায়নের এই উত্তরটি দিবে। যদি উত্তরটি একটু বড়, কিন্তু এটি একটি স্বয়ংসম্পূর্ণ উত্তর, তোমার সব কিছু কভার করবে। সো এরপরে আমরা দেখব যে ব্যবসা অর্থায়ন আসলে কিভাবে কাজ করে। ব্যবসা অর্থায়ন কীরকম হবে তা নির্ভর করবে ব্যবসা সংগঠনের প্রকৃতির উপর। ব্যবসা সংগঠন প্রধানত তিন প্রকার: এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসা এবং যৌথ মূলধনী ব্যবসা। তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নের প্রকৃতি নির্ভর করবে এই প্রতিষ্ঠানের বা সংগঠনের প্রকৃতির উপরে। অর্থাৎ যদি আমার ব্যবসাটা এক মালিকানা ব্যবসা হয় তাহলে তার অর্থায়নের প্রকৃতি একরকম হবে, অংশীদারি হলে আরেক রকম হবে এবং যৌথ মূলধনী হলে সেটা ভিন্ন ধরনের হবে। সো দেখো কিভাবে আমরা এটা সাজাবো, যে এক মালিকানা ব্যবসায়ের মূলধন মালিক নিজে এবং অংশীদারি ব্যবসায়ের মূলধন ব্যবসায়ের অংশীদাররা প্রদান করে। ব্যবসায়ের প্রয়োজনে তারা বিভিন্ন প্রাতিষ্ঠানিক উৎস হতেও ঋণ গ্রহণ করতে পারে। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠান যদি এক মালিকানা এবং অংশীদারি ব্যবসা হয় তাহলে সেক্ষেত্রে আমরা মালিক নিজেরাই ব্যবসায়ী প্রতিষ্ঠানে মূলধন সরবরাহ করব, আর যদি প্রয়োজন হয় আমরা বিভিন্ন প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ নিয়েও ব্যবসায়ের অর্থায়ন করতে পারবো। আর আমাদের প্রতিষ্ঠানটা যদি যৌথ মূলধনী কোম্পানি হয় তাহলে মূলধন শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হবে। এছাড়া যৌথ মূলধনী কোম্পানি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং বন্ড ও ডিবেঞ্চার বিক্রির মাধ্যমেও মূলধন সংগ্রহ করতে পারে। অর্থাৎ যদি তুমি তোমার প্রতিষ্ঠানটা কোনো কোম্পানি সংগঠনের মাধ্যমে গঠন করো, সেক্ষেত্রে সরাসরি মূলধন দেওয়ার কোনো সুযোগ নেই। তুমি মূলধন প্রদান করবে শেয়ার ক্রয়ের মাধ্যমে। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানিগুলো শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করে। এছাড়াও যদি মূলধনের প্রয়োজন হয় এবং তারা শেয়ার বিক্রি করতে না চায়
তাহলে সেক্ষেত্রে তারা বন্ড বা ডিবেঞ্চার বিক্রি করে অথবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়েও তারা মূলধন সংগ্রহ করতে পারে। এতক্ষণ আমরা অর্থায়নের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছি। আশা করি এই আলোচনা থেকে তোমরা বিভিন্ন ধরনের অর্থায়ন সম্পর্কে বুঝতে পেরেছ এবং বিভিন্ন ধরনের অর্থায়ন সম্পর্কে জানতে পেরেছ। সো এখন আমরা আজকের কাজ কি হবে, অর্থাৎ আমরা আজকে কি কাজ করব সেটা আমরা দেখব। অর্থাৎ এটা তোমাদের বাড়ির কাজ। উদ্দীপকটা একটু লক্ষ্য করো, আমি স্ক্রিনে একটি উদ্দীপক লিখে দিয়েছি। দেখো, করিম ও তার 7 জন বন্ধু 50 লক্ষ টাকা বিনিয়োগ করে একটি তৈরি পোশাক কারখানা স্থাপন করে। পণ্য উৎপাদনের জন্য তারা চীন থেকে 20 লক্ষ টাকার যন্ত্রপাতি আমদানি করে। অপরদিকে উৎপাদিত পণ্য আমেরিকায় রপ্তানি করে তারা 10 লক্ষ টাকার একটি বিনিময় বিল পায়। সো এই ছিল আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে তোমরা নিচের দুটি প্রশ্নের উত্তর সুন্দর করে সাজাবে এবং উত্তরটা সাজিয়ে অবশ্যই বাড়ির কাজ গ্রুপে জমা দিবে। তাহলে আমরা দেখতে পারবো যে আসলে তোমরা কতটা বুঝতে পেরেছো এবং তোমরা কতটা উপকৃত হয়েছো, তোমরা প্রশ্নের উত্তরগুলো সাজাতে পারো কি না। যদি তোমরা ভুল করো তাহলে সেক্ষেত্রে আমরা তোমাদেরকে দেখিয়ে দিব যে উত্তরটা আসলে এভাবে নয়, এভাবে করা উচিত ছিল। সো প্রথম প্রশ্নটা হলো, করিম ও তার বন্ধুদের অর্থায়নের প্রকৃতি বর্ণনা করো। অর্থাৎ করিম এবং তার বন্ধুরা যে অর্থায়ন করেছে এটা কোন ধরনের অর্থায়ন। উত্তর তোমরা বের করবে, আমি বলবো না। তারপরে বলা হয়েছে 2 নম্বর প্রশ্নে যে বিনিময় বিলের অর্থ সংগ্রহের প্রক্রিয়া কোন ধরনের অর্থায়ন ব্যাখ্যা করো। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। আশা করি তোমরা উত্তর ইতিমধ্যে নিজেদের মাথায় তৈরি করে ফেলেছ। অর্থাৎ কীভাবে উত্তর হবে বা কী উত্তর হবে সেটা তোমরা আইডেন্টিফাই করতে পেরেছ। যদি তোমরা ক্লাসটি ভালোভাবে দেখে থাকো অবশ্যই তোমরা এই উত্তরটা করতে পারবে। সবাই সুন্দর করে উত্তর সাজিয়ে বাড়ির কাজ গ্রুপে জমা দিবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং তোমাদের উত্তরোত্তর আরও উন্নতি কামনা করছি। আমরা আজকের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছি এই বিষয়গুলোতে যদি বুঝতে কারো কোনো সমস্যা হয় তাহলে তোমরা নিচের নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা তোমাদের সেকশনে যে সাবজেক্ট টিচার রয়েছে তার সাথে যোগাযোগ করতে পারো। যদি আমার সাথে যোগাযোগ করো ইউ আর মোস্ট ওয়েলকাম। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01712968895। তোমরা মেসেঞ্জারও যোগাযোগ করতে পারো, মোহাম্মদ সবুজ দিয়ে মেসেঞ্জারে সার্চ দিলে আমাকে পেয়ে যাবে। সেক্ষেত্রে আমার সাথে চ্যাটিংয়ের মাধ্যমে তোমরা তোমাদের প্রবলেমগুলো সলভ করতে পারবে। তোমরা ইমেলও করতে পারো sobuzsar1212@gmail.com। কোনো প্রবলেম থাকলে অথবা কোনো প্রশ্ন থাকলে এই ইমেলে প্রশ্ন পাঠিয়ে দিলে তোমরা অবশ্যই তোমাদের উত্তর পাবে। সো সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।